তো হোপফুলি স্লাইড দেখা যায় আর ভয়েসও ক্লিয়ার আছে। তো আজকে আমরা দেখবো যে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় যেরকম আমাদের অর্গানিক কেমিস্ট্রি ইম্পর্টেন্ট, সিমিলার একটা অধ্যায় হলো গিয়ে রাসায়নিক পরিবর্তন আর কি। আর কালকে তোমাদের পরীক্ষা আছে, আগে অ্যানাউন্স করে রাখি দেই যে সকাল 11টার সময়, 11টা 30-এ পেপার দিব। আর পেপার লাস্ট সাবমিট করার টাইম হইল 3টায়, বিকাল 3টায়। তো এর ভিতরে তোমরা যে যে সময় পারো লিঙ্কে ঢুকবা, 1 ঘন্টার মতো টাইম ওয়েস্ট করে পরীক্ষাটা দিবা, দেন বের হয়ে যাবে। সো এতটুকুই করলাম। আগে তো দিতাম 1 ঘন্টা টাইম, সো এখন একটু টাইম রেঞ্জ বাড়িয়ে দিচ্ছি, তবু অ্যাটলিস্ট তোমরা পরীক্ষা দাও। আচ্ছা, যাই হোক। তো এখন দেখি আমরা রাসায়নিক পরিবর্তনে কি কি জিনিস পড়বো। ফার্স্ট অফ অল আমি একটা শর্ট নোট তৈরি করছি, সেটা যদি আমরা দেখি। তো প্রথমেই দেখো, আমরা সবুজ রসায়ন জিনিসটার মধ্যে পড়বো আমরা অ্যাটম ইকোনমি পড়বো। আর এইখানে আরেকটা টপিকস আছে, সেটা হলো ই ফ্যাক্টর। ঠিক আছে, ই ফ্যাক্টর তো আমরা দেখবো। যতটা ক্লাসও আছে সবটাই খাতা কলম লইয়া বইছো নি। আজকে কিন্তু ম্যাথ তোমরা ভালো লাগবে, আছে তো 2টা। ওকে, দেন হইল বিক্রিয়ার হার আমরা দেখবো। দেন আমরা দেখবো হইল গিয়ে প্রথম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক এবং অর্ধায়ু। ইম্পর্টেন্ট হলো আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। দেন আর্হেনিয়াস সমীকরণ দেখবো, সক্রিয়ণ শক্তি দেব। আর্হেনিয়াস সমীকরণের ক্ষেত্রে আমাদের একটা ঢাল রিলেটেড একটা টার্ম আছে, ওই টার্মটা আমরা দেখবো। দেন আমরা দেখবো সাম্য ধ্রুবক কেপি এবং কেসি। যে এত ডিপলি কোনো ম্যাথ না, জাস্ট সিলি কিছু। দেন হইল ডিপলি নট। দেন আমরা পানির আয়নিক গুণফল দেখব। দেন অ্যাসিড, লঘু অ্যাসিড এবং ক্ষার দেব, এবং লঘু অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে আমরা ওসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা আমরা একটু দেখব। দেন আমাদের ভাইরাল টপিকস এই অধ্যায়ের পিএইচ, পিওএইচ, পিকে, পিকেবি, তারপর বাফার দ্রবণ এবং তার পিএইচ। আর আরেকটা হইল ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারদের ইম্পর্টেন্ট টপিকস হইল এনথালপি। ওকে, তাইলে চলুন আমাদের বকবক শুরু করা যাক। তো প্রথমেই হইল আমাদের সবুজ রসায়ন। তো সবুজ রসায়ন নামটাই বুঝতে পারছে, সবুজ, পরিবেশ বান্ধব। তো যাই হোক, এইটা হইলো রসায়নের শাস্ত্র, মানে একটা শাখা বলা যায়, যেখানে ওই যে পরিবেশের ক্ষতিকর নয় এমন জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ পরিবেশের বর্জ্য পদার্থের পরিমাণটা কমানোর জন্যই এই শাখার সৃষ্টি। সো এই সবুজ রসায়নের সূচনা হয়েছে 1991 সালে। এবং কে সূচনা করছেন? পাউল টি এনাস্তাস এবং জন সি অর্নার, নাম আসতেই পারে। আর সবুজ রসায়নের নীতিমালা হইলো 12টি। এটা মেবি কোনো একটা প্রিভিয়াস ইয়ারে আসছিল যে সবুজ রসায়নের নীতিমালা কয়টি। আচ্ছা, ওই যে আমি বলছিলাম ই ফ্যাক্টর, যে ইম্পর্টেন্ট এখান থেকে ম্যাথমেটিক্যাল একটা পার্ট, ই ফ্যাক্টর। সো ই ফ্যাক্টর জিনিসটা কি, খায় না মাথায় দেয়। সো এই ই ফ্যাক্টর কোনো কিছুই না, বা সরি, বারবার বলছি ই ফ্যাক্টর, এটা তো অ্যাটম ইকোনমি। সো এই অ্যাটম ইকোনমি কোনো কিছুই না, এই অ্যাটম ইকোনমি হলো একটা বিক্রিয়া দিয়া দিবে। সো আমরা বিক্রিয়া দিলে কি দেখে আমরা জানি, বিক্রিয়ার একটা অংশ বিক্রিয়ক আর একটা অংশ উৎপাদ। সো ওই বিক্রিয়ার যে কাঙ্ক্ষিত উৎপাদটা আছে তার তুমি ভর নিবা, আর ওই বিক্রিয়ার যে মোট যে বিক্রিয়ক আছে তার ভর নিয়ে তুমি অনুপাত করবা। এই অনুপাতটাকেই বলা হয় অ্যাটম ইকোনমি, এবং এইটাকে শতকরায় প্রকাশ করা হয়। বুঝতে পারছি? এখন কথা হলো, একটা বিক্রিয়া যদি 2-3টা উৎপাদ থাকে, তাহলে কোনটা কাঙ্ক্ষিত উৎপাদ নিব, এইটা কিন্তু তোমার প্রশ্নের মধ্যে বলে দিতে হবে। কোনো রাসায়নিক বিক্রিয়া দেখে তোমার বলার কোনো সাধ্য নাই যে ওইটা তোমার কাঙ্ক্ষিত উৎপাদ। ঠিক আছে, এইটা ভেরি করে এক এক বিক্রিয়ার জন্য এক একটা কাঙ্ক্ষিত উৎপাদ হয়। তো এইটা বোঝা গেল হোপফুলি যে অ্যাটম ইকোনমি জিনিসটা কি, খায় না মাথায় দেয়। আচ্ছা, তারপরে আসি ই ফ্যাক্টর। ই ফ্যাক্টরও অ্যাটম ইকোনমির মতোই একটা রেশিও, বাট এইখানে করা হয় কি, যে মোট যে বর্জ্য পদার্থ পাওয়া যায় এবং মোট যে উৎপাদ, তার রেশিওটা। কারণ মোট বর্জ্য পদার্থ বলতে কোনগুলা, কোন একটা বিক্রিয়া দিল, যেমন ধরো মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করে। সো
এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি প্রয়োজন ধরো কোনো একটা এই বিক্রিয়া করে আমার দরকার জলীয় বাষ্প বা পানি, তাহলে আমি যদি মানে ডিনোটেট করে দেই এইটা কাঙ্ক্ষিত উৎপাদ, তাহলে এইটা বাদ দিয়ে আর বাকি যেগুলো থাকে সেগুলো হইলো আমাদের কি বর্জ্য। তাহলে এখানে যদি তিনটে থাকতো তাইলে আমরা ওই তিনটেই থাকতো বর্জ্য পদার্থ, তো তাদের মোট কি নিতাম, ভর নিতাম। তাহলে এটা হলো আমাদের মোট বর্জ্য। আর উৎপাদ কি, উৎপাদ কিন্তু সবগুলা তোমার কাঙ্ক্ষিত উৎপাদ প্লাস তোমার এই যে বর্জ্য পদার্থ, এই দুইটা জিনিস মিলেই কিন্তু আমাদের মোট উৎপাদ। তার মানে মোট বর্জ্য এবং মোট উৎপাদ এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে কি হয়েছে না একটু জানাবা। চ্যাট বক্সে মেসেজ দিতে পারো, তারপরে তোমরা ইয়ে করতে পারো যে আনমিউট করে বলতে পারো যে এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার হয়েছে কি হয় নাই। না হইলে বলবা যে এই টপিকসটা বুঝিয়ে দিই, ঠিক আছে? ওকে, ফাইন, হইছে হইছে। যদি হয় অবভিয়াসলি নোটিশ দিছি যে খাতা কলম নিয়ে বসার জন্য এই ম্যাথটা সলভ করো এবং খুব দ্রুততার সাথে সলভ করবা। যে ইথাইল অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্যাস উৎপন্ন করে, এই বিক্রিয়ায় অ্যাটম ইকোনমি হিসাব করো। তাহলে বিক্রিয়াটা আমি একটু লিখে দেই আর সলভ তোমরা করবা। ইথাইল অ্যালকোহল CH3 CH2 OH, ইথাইল অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, পরে কি ইথিলিন গ্যাস, ইথিলিন গ্যাসের সংকেত কি CH2 ডবল বন্ড CH2, ইথিলিন গ্যাস উৎপন্ন করে। আর বাকি যেগুলো আছে আর কি হাবি যাবি এগুলো ফিল আপ করে নিবা। তাহলে এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কি হবে? তাহলে আমি বলে দেই, তুমি কি করবা, এই যে ইথিলিনের ভরটা বের করবা। তাহলে ইথিলিনের ভর কত হবে, কার্বনের একটা কার্বন পরমাণুর ভর হইলো 12, তাহলে দুইটা আছে তাইলে এখানে আসবে 24, হাইড্রোজেন আছে 4, তাহলে ইথিলিনের ভর হইলো 28। তাহলে এই আমি লিখতে পারি কাঙ্ক্ষিত উৎপাদের ভর গেল, তারপর হইলো মোট বিক্রয়ক, মোট বিক্রয়ক কোনগুলা এইগুলা। তার মানে এইখানে আমাদের সালফিউরিক অ্যাসিডের ভর কত আমরা জানি 98, তাহলে 98 লিখলাম। আর এইখানে এইটার বের করবো, কার্বন আছে কয়টা, দুইটা, তাইলে হইলো আমাদের 24, হাইড্রোজেন আছে 4টা, সরি 5 6টা, আচ্ছা আর অক্সিজেন আছে একটা, অক্সিজেনের হইলো 16, তাহলে 30 46। তাহলে এইটা করলে যেটা আসবে ইন্টু 100% দিয়ে দিবে, পদার্থ বিক্রিয়ার অ্যাটম ইকোনমি হইলো এইটা। তারপরে আসে হাইড্রোকার্বনের দহন, এইটা একটু দেখবা যে এইখানে এক্স এবং ওয়াই হইলো তোমার বিভিন্ন রেশিও আর কি, হাইড্রোজেন এবং কার্বনের রেশিও হাইড্রোকার্বনের মধ্যে, বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, দেখে নিবা। যে কোনো হাইড্রোকার্বন দিয়ে দিতে পারে আর তাপ দহন। এখন আসলে আমাদের নেক্সট যে টপিক সেটা হলো বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হার জিনিসটা কি, বিক্রিয়ার হার হইলো বিক্রিয়ক বা উৎপাদের গণমাত্রার পরিবর্তন বাই হইলো ওই যে সময়ে গণমাত্রাটা পরিবর্তিত হয়েছে সেই সময়টা, ঠিক আছে? তো আমাদের বিক্রিয়কের, এখন বলো নির্দিষ্ট সময় পর একটা যত সময় যাইব কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? তাইলে আমাদের যত টাইম ডিউরেশন যাবে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ আমাদের কি হবে, হ্রাস পাবে, এবং উৎপাদের পরিমাণ হবে কি আমাদের বৃদ্ধি পাবে। কোন একটা রাসায়নিক বিক্রিয়া, যে আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম কিন্তু এইভাবে একটা গ্রাফ ছিল, তাহলে বিক্রিয়কের গ্রাফটা আমাদের এইভাবে নামতো এবং উৎপাদের গ্রাফটা আমাদের এইভাবে বৃদ্ধি পাইতো, ঠিক আছে? তাইলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যত সময় যাইব বিক্রিয়কের পরিমাণ আমাদের হ্রাস পাবে এবং উৎপাদের পরিমাণ আমাদের কি হবে, ইনক্রিজ হবে। আচ্ছা ফাইন, তাইলে রাসায়নিক বিক্রিয়া দেখো এখানে বিক্রিয়ার হারকে এইটা তো আমি ভাষাগতভাবে লিখছি, আর এইখানে দেখো আমাদের
বিক্রিয়া হারের যে ইয়েটা আছে আর কি দেয়া আছে। তাহলে এইখন দেখো এই যে ডেল দ্বারা পরিবর্তন বোঝায়, তাহলে ডেল সি দ্বারা পরিবর্তন বুঝাইছে। এখন এখানে একটা ঋণাত্মক সাইন দিছে না, তাহলে এই অংশটা হইলো আমাদের কি বিক্রিয়কের ক্ষেত্রে এই ঋণাত্মক সাইন দ্বারা বোঝায়, কারণ বিক্রিয়কের পরিমাণ তো হ্রাস পাইব। সো এই জন্য বিক্রিয়কের পরিমাণ যেহেতু হ্রাস পাবে, এজন্যই আমি এখানে ঋণাত্মক সাইনটা দিচ্ছি। কারণ তুমি যদি এইখানে পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন নেও, তাহলে তোমার ঋণাত্মক সাইন না দিলেও হবে। হোপফুলি এতটুকু ক্লিয়ার। মানে তুমি ডেলসির ভ্যালুটাই তুমি পজিটিভ বের করবা, ঠিক আছে, কারণ বিক্রিয়ার হার কখনোই নেগেটিভ হতে পারে না। আচ্ছা যাই হোক, এরপরে আসো ডেল এক্স বাই ডেল টি, এইটা হলো আমাদের উৎপাদ। অর্থাৎ কোন একটা বিক্রিয়ক যে হারে তোমার হ্রাস পাবে, ঠিক সিমিলারলি তো অন্য একটা উৎপাদ ক্রিয়েট হবে, বুঝতে পারছি। এজন্যই বিক্রিয়কের যে তোমার বিক্রিয়ার হার যা, উৎপাদের বিক্রিয়ার হার সেম। মোস্ট ওয়ান্টেড প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নের সলভটা তোমরা একটু বলবা। যে এইটা তো আমরা বুঝছি, ওকে, ঘনমাত্রার পরিবর্তন তো ওকে ফাইন। এখন দেখো ঘনমাত্রা কাকে বলে, আগে মানে ঘনমাত্রার এককটা কি আমরা বের করবো, কিন্তু বিক্রিয়ার হারের একক। সো বিক্রিয়ার হার আমরা জানি কি, ঘনমাত্রার পরিবর্তন বাই হইল গিয়ে কি আমাদের সম। তাহলে আমাকে বলো ঘনমাত্রার একক কি? কেউ রিপ্লাই দিছো? ওকে, তোমরা সব ঠিক ঘুমো আছো, এটা কনফার্ম। পড়ালেখার নাম গন্ধ নাই, এক একটা খালি কোর্সও ভর্তি দিত আমার ভাই, চান্স পাই দিতাম। আচ্ছা দেখি, তাহলে ঘনমাত্রার একক আমরা লিখতে পারি মোলার লিখতে পারি, বা আমরা লিখতে পারি কি মোল পার লিটার। এখন দেখো তাইলে আমরা জানি কি ঘনমাত্রার পরিবর্তন পাই হইল গিয়ে সময়, তাইলে আমরা বিক্রিয়া হারের একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। এইটা হইলো আমাদের বিক্রিয়ার হারের একক। এখন দেখো এইখানে একটা প্রশ্ন রাখছি, কি বলছে যে কোন বিক্রিয়া 30 মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা 0.3 মোলার হতে হ্রাস পেয়ে 0.2 মোলার হয়, গড় বিক্রিয়ার হার কত? আচ্ছা, তাহলে কোন বিক্রিয়ক বলছে 30 মিনিটে, তাহলে আমাদের টাইম ডিউরেশন দেওয়া আছে 30 মিনিট। তুমি চাইলে মিনিটে রাখতে পারো বা সেকেন্ডে নিতে পারো, এস ইওর ইচ্ছা। তাহলে 30 মিনিট, যদি তুমি মিনিট রাখো তাহলে এখানে ইউনিট হিসেবে পার মিনিট ইউজ করবা, ঠিক আছে। ইউনিট ভুলভাল ইউজ করবা, আনসার আসবে একটা, তুমি বসাইবা আরেকটা আনসার ভুল। ওকে, তাহলে 30 মিনিট সমান কত লিখতে পারি আমরা, 1800 সেকেন্ড। আমি সেফ জোনই থাকলাম, সেকেন্ডে নিয়ে। আচ্ছা, তারপরে বলছে ঘনমাত্রা এত থেকে হ্রাস পেয়ে এতটুকু হয়েছে বিক্রিয়ক, তাহলে ঘনমাত্রার পরিবর্তন আমরা লিখতে পারি ডেল এক্স। ডেল এক্স হবে 0.1 মোলার। এই দেখো হ্রাস পাইছে, আমি কিন্তু পজিটিভ ধরছি। সো আমি এখন বিক্রিয়ার হার, ওই জন্য রেট অফ রিয়াকশন সমান আমি লিখতে পারি ডেল এক্স বাই ডেল টি। সো 0.1 বাই হইলো 1800, তাহলে এইটাই হলো আমাদের উক্ত বিক্রিয়ার হার। ওকে, পরে আমরা দেখি, পরে দেখো আরেকটা জিনিস বলছে কি আমাদের 2a is equal 4b plus c। যদি 10 সেকেন্ডে বি এর ঘনমাত্রা 0.05 মোলার বৃদ্ধি পায়, তাহলে এ কি হারে অন্তর্নিহিত হয়। আচ্ছা, তাইলে এইটা আমরা কিভাবে করতে পারি, এইখানে জাস্ট বলছে বি এর ঘনমাত্রা এতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে এই ধরনের কোনো রিয়াকশন যদি থাকে, ধরো রেশিও গুলো যদি চেঞ্জ দিয়ে থাকে, তাইলে এইটার হার সমান আমরা কি লিখতে পারি, এইটা আগে একটু জানি আমরা। রেট অফ রিয়াকশন বিক্রিয়ার হার সমান লিখতে পারি ডিএ বাই ডিটি, এখানে মাইনাস দিবা, ইজ ইকুয়াল 1/4 ডিবি বাই ডিটি প্লাস ডিসি বাই ডিটি, সরি, ইজ ইকুয়াল এটা নট প্লাস। আচ্ছা, তো এইভাবে যদি আমাদের মূল সংখ্যাগুলা দেয়া থাকে, ডিনোটেড দেয়া থাকে সামনে, তাইলে বিক্রিয়ার হার সমান তুমি এই জিনিসটা লিখতে পারো। এই কথাটা কি বুঝতে পারছি? এই জিনিসটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই যে টাইপের ম্যাথটা, এই টাইপের ম্যাথটা ইম্পর্টেন্ট।
কাইন্ডলি একটু রেসপন্স করবা যে এই জিনিসটা বুঝতে পারছে কিনা। এই জিনিসটা না বুঝতে পারলে আবার বুঝাইবো। না বুঝছি। ওকে ফাইন, তাহলে আমি এটা মুছে আবার বলি। ধরলাম আমি কোনো একটা বিক্রিয়া দেওয়া আছে, প্লাস পিবি, কোনো একটা বিক্রিয়া দেওয়া আছে, তারপর এম, ক্যাপিটাল এম, প্লাস, তাহলে এইরকম একটা র্যান্ডমলি একটা বিক্রিয়া দেওয়া আছে। এখন এই বিক্রিয়ার হার সমান আমরা কি লিখতে পারি? তাহলে আমরা বিক্রিয়ার হার জানি কি, বিক্রয়কের ঘনমাত্রার পরিবর্তন বাই হইল উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন একটা নির্দিষ্ট সময় ব্যবধানে। এই জানি এখানে আমরা দেখছিলাম যে ডেল সি মানে বিক্রয়কের ঘনমাত্রা, অর্থাৎ বিক্রিয়ক যে হারে তোমার কি হয় হ্রাস পায়, উৎপাদ সেম হারে বৃদ্ধি পায়। তার মানে বিক্রয়কের ঘনমাত্রার পরিবর্তন ইজ ইকুয়াল, আমরা বলতে পারি উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, মানে নির্দিষ্ট সময় ব্যবধানে বিক্রিয়ার হারটাকে। তাইলে এইখানে আমি একটা র্যান্ডমলি একটা বিক্রিয়া লিখছি। এই বিক্রিয়া কি আছে, এ একটা মৌল যেটা আছে এ মূল, বি আর একটা মৌল যেটা আছে বি মূল, এম একটা মৌল যেটা আছে এম মূল, এবং এন একটা মৌল যেটা আছে এন মূল। তাইলে আমরা এখন দেখি এই বিক্রিয়ার রেট অফ রিয়াকশন কি লিখতে পারি, অর্থাৎ ডিসি বাই ডিটি বা ডিএক্স বাই ডিটি সমান আমি কি লিখতে পারি। তাইলে এইখানে যে মূলগুলো সামনে থাকবে সেইগুলো আমরা ভাগ করে দিব, ফর্মুলা সেম থাকবে বাট জাস্ট ভাগ করে দিব। তাইলে এই যে মূলটা আসলো এ মূল, এর জন্য আমি ভাগ করে দিছি। আর বিক্রিয়ক বিধায় এইটাকে লিখতে পারি মাইনাস ডি এ বাই ডিটি। সিমিলার কেস ইকুয়াল দিব ডিটি, বা সিমিলার কেস ডিএম বাই ডিটি, বা ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি ডিএন বাই ডিটি। অর্থাৎ এই যে এই অংশটা যে হারে তোমার বিয়োজিত হবে, এই অংশটাও সেম হারে বিয়োজিত হবে, এই অংশটাও সেম হারে উৎপন্ন হবে, এই অংশটাও সেম হারে উৎপন্ন হবে, কারণ সবগুলা কি একই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আবদ্ধ। এখন বুঝতে পারছি? পারিয়া এখন বোঝা গেছে? জি, ওকে, থ্যাংক ইউ। তাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেই আমরা এই সলভটা করতে পারি। এখন দেখি এখানে কি বলছে। আচ্ছা, এখন দেখি এইখানে কি দিছে, পি এর ঘনমাত্রা বৃদ্ধি পায়, তার মানে আমাদের দেওয়া আছে কি, দেখো ডিবি বাই ডিটি, এইটা আমরা ফাইন্ড আউট করতে পারি 0.05 বাই হলো 10। ওকে, কিন্তু আমাকে প্রশ্নে কি বলছে, আমাকে প্রশ্নে বলছে ইয়ে কি হারে অন্তর্নিহিত হয়, অর্থাৎ এর অন্তর্নিহিত বের করার জন্য, অর্থাৎ ডিএ বাই ডিটি। তার মানে ডিবি আর ডিএ মানে ডিবি বাই ডিটি এবং ডিএ বাই ডিটির মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করতে হবে। কারণ কি ধরনের রিলেশন ক্রিয়েট করা যায় আমরা দেখি বিক্রিয়ার হার দিই। তাইলে এইটা সম্পূর্ণ একটা বিক্রিয়া না, তার মানে এই অংশে যে হারে অন্তর্নিহিত হবে এই অংশ সেম হারে উৎপন্ন হবে, এই অংশ সেম হারে উৎপন্ন হবে। ওকে, তাইলে এখন আমরা দেখি, তাইলে এই বিক্রিয়ার হার যদি আমরা লিখি, একটু আগে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি যে 1/2 মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল 1/4 ডিবি বাই ডিটি ইকুয়াল ডিসি বাই ডিটি। তাহলে আমার এই অংশটা দেওয়া আছে শুধুমাত্র, তাহলে এটার মান বসিয়ে দিব। আর এইখান থেকে এই টুটাকে আমি যদি ওই পাশে নিয়ে নেই, অর্থাৎ তাইলেই তো আমার ডিএ বাই ডিটি বের হয়ে যাবে 2/4 ডিবি বাই ডিটি। তাহলে আমাকে বলছে এ কি হারে অন্তর্নিহিত হয়, তাহলে আনসার হবে ডিএ বাই ডিটির ভ্যালু যা আসে আর কি, এইটা বোঝা গেল এইটা। ওকে, তাইলে এখন আসি আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার অর্ধায়।
তাইলে এই যে সূত্রটা আছে এই সূত্রটা ডাহা মুখস্থ করে ফেলবা, এটা প্রথম ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এখানে এর পরিচয়টা কি? এর পরিচয়টা হলো বিক্রিয়া যে শুরু হয়েছে, বিক্রিয়ার ইনিশিয়াল মূল বা ইনিশিয়াল ঘনমাত্রা। ঠিক আছে, এখানে এর পরিচয় হলো বিক্রিয়ার ইনিশিয়াল মূল বা ইনিশিয়াল ঘনমাত্রা। আর এক্স এর মানে পরিমাণ হইলো বা এক্স এর পরিচয়টা হইলো কত মূল বিয়োজিত হয়েছে বা কত ঘনমাত্রা বিয়োজিত হয়েছে। আর এ বাই এক্স এর জিনিসটা হলো, টার্মটা হইলো অবশিষ্টের পরিমাণ, অবশিষ্ট। ঠিক আছে, আর এ হইল প্রাথমিক, প্রারম্ভিক, আর এক্স হইল বিয়োজন। ওকে, তারপরে আসি প্রথম ক্রম বিক্রিয়া। এটা কিন্তু ফিজিক্সেই পড়ছো, ওই যে আমাদের পরমাণুর মডেল এবং নিউক্লিয় পদার্থ বিজ্ঞান, এইখানের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করছো। সেখানে এই যে কে এর পরিবর্তে ছিল কি আমাদের এই যে ল্যামডাটা ছিল। তাহলে টি হাফ সমান আমরা লিখতে পারি 0.693 পাই হইল K1। K1 হইল অবক্ষয় ধ্রুবক বা হার ধ্রুবক। তাইলে এখন যদি আমি বলি যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি, K1 এর একক কি, তাহলে K1 সমান লিখতে পারো তুমি, দেখো টি হাফ। আচ্ছা, এইটা একটা টাইম ডিউরেশন না, তাহলে হার ধ্রুবকের একক হবে পার সেকেন্ড। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ায় হার ধ্রুবকের একক হইল আমাদের পার সেকেন্ড। এখন আসে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ফর্মুলা হইল এইটা, এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর ফর্মুলা হইল এইটা। তাইলে এখন যদি আমি বলি যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কত, তাইলে দেখো এইখান থেকে আমি লিখতে পারি K2 সমান লিখতে পারি 1/T½ ইন্টু 1/A। এখন দেখো এ কি আমাদের মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যার একক আমরা জানি কি মোল পার লিটার বা ক্যাপিটাল এম অর ক্যাপিটাল এম। তাইলে এবং টি হাফ এর একক তো সেকেন্ড। তাহলে এই বিক্রিয়ার হার ধ্রুবকের যে রাশিমালাটা লিখতে পারি, দেখো সেকেন্ড মোল পার লিটার। তার মানে এটাকে লেখা যায় লিটার পার সেকেন্ড পার মোল। তাইলে এইটা হইলো আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। এখন দেখো যে প্রশ্নটা আমি দেখবো সেটা কিন্তু আমাদের সেকে আসছে 19-20 সেশন। প্রশ্নটা কি রকম? আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো যে ভাই সেকেন্ড প্রশ্ন পাইলেন কেমনি? আসলে এই জিনিসটার প্রশ্ন পাওয়া না পাওয়া জিনিসটা হইলো গিয়ে আমাদের স্টুডেন্ট কালেকশন আছে না, এই যে তোমরা যে পরীক্ষা দিবা, তোমাদের এই অনেক দেখবা যে অনেকে যারা মেধার মেধার সঞ্চয় করে আর কি, পরীক্ষার হলে পারুক আর না পারুক প্রশ্নগুলা কালেকশন করে তারপর গ্রুপে দিয়ে দেয় আর কি। সো এইভাবেই প্রশ্নগুলা কালেকশন করা আর কি, বুঝতে পারছি। আদারওয়াইজ অফিসিয়াল তো ওয়ে আমি দেখি না, ঠিক আছে, প্রশ্ন পাওয়া, কারণ প্রশ্নগুলো জমা নিয়ে নেয় স্যাররা। আচ্ছা যাই হোক, তো দেখি। তো বলছে কি একটি প্রথম ক্রম বিক্রিয়ায় 50% শেষ হতে 10 মিনিট সময় লাগে, তাহলে বিক্রিয়াটি হার ধ্রুবক কত? তাইলে 50%, দেখো কোনো একটা বিক্রিয়ার 50% শেষ হইতে যে সময়টা লাগে সেটাকেই বলা হয় অর্ধায়ু। তাহলে এইখানে অর্ধায়ু দিয়ে আছে তোমার কি 10 মিনিট। তাহলে 10 মিনিট মানে কত? 300, সরি 10 মিনিট মানে হইলো 600 সেকেন্ড। আচ্ছা, ওকে। তাইলে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ায় 50% শেষ হতে 10 মিনিট সময় লাগে, তাইলে বিক্রিয়াটির হার ধ্রুবক কত? তাইলে আমরা যেহেতু আমরা কি জানি যে অর্ধায়ুটা জানি, তাইলে অর্ধায়ুর সাথে হার ধ্রুবকের রিলেশন কি, যে অর্ধায়ু সমান আমরা লিখতে পারি 0.693 পাই হইল K1। তাহলে আমার বের করার কথা বলছে K1, তাহলে K1 সমান আমি লিখতে পারি 0.693 পাই হলো টি হাফ এর ভ্যালু হলো 600। আনসারটাকে বোঝা গেছে? পারিয়া আর সৃজনী দুইটাই কি আনসার বুঝছো? জি, ওকে ফাইন। পরের সমীকরণটা সেম সেকের একটা প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্ন।
আচ্ছা, প্রিভিয়াস প্রশ্নের মধ্যে কি আছে, এ টেন্স টু পি, বিক্রিয়ার হার ধ্রুবক কে হলে বিক্রিয়াটি 75% সম্পন্ন হওয়ার গাণিতিক সমীকরণ লিখো। সো এইটা আমি বলে দিব না বা সলভ করিয়ে দিব না, তোমাদের এইটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, নিজেরা একটু ট্রাই করবা। সবকিছু যদি আমি গিলিয়ে দেই, তোমরা তো এমন ফাঁকিবাজ হইছো, পড়ালেখার নাম গন্ধই নেই। পরেরটা এইটাও দেখে নাও, যে কোন প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক এত, 50 সেকেন্ড পর বিক্রিয়াটির শতকরা কত অংশ সম্পন্ন হবে। সো দেখে নিবা হোমওয়ার্ক, যদি আগের গুলা বুঝিয়ে থাকি বা আমরা বুঝে থাকি আর কি। যারা পরে জয়েন করবা একটু কাইন্ডলি দেখে নিও আগের গুলা, কারণ আমাদের টাইমও খুব স্বল্প, আর তোমাদের মেসেজ দিতে দিতে ইনবক্স দিতে দিতে তোমরা জয়েন হও না। হ্যাঁ, তো আর জোর করে তো কোনোভাবেই জয়েন করানো যাচ্ছে না। যাই হোক, পরেরটা দেখি এখন, আরহেনিয়াসের সমীকরণের ঢাল ও লেখচিত্র। তাইলে আমরা জানি আরহেনিয়াস সমীকরণ কি, লন কে ইজ ইকুয়াল লন এ মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t, ঠিক আছে, ইএ বাই আর ইন্টু 1/t। এই সমীকরণকে আমরা ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি এর সাথে সামঞ্জস্য বা তুলনা করতে পারি। তাইলে আমি যদি ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি তুলনা করি, এবং তাইলে দেখো আমাদের লন কেটা তাইলে আমাদের দাঁড়াইলো কি, লন কেটা দাঁড়াইলো আমাদের ওয়াই, আর এক্স হিসেবে আমাদের কে দাঁড়াইলো, এইটা দাঁড়াইলো আমাদের তাইলে সি। তাহলে এক্স হিসেবে আমাদের কে দাঁড়াইবে, এক্স হিসেবে দাঁড়াইবে আমাদের 1/t, এইটা হলো আমাদের এক্স। আর এই যে ঢাল, ঢাল হইলো এইটা, যে মাইনাস ইএ বাই আর। এই ই এর পরিচয়টা কি, এই ইএটা হইলো আমাদের সক্রিয়ণ শক্তি, আর আর এর পরিচয় হইল মোলার গ্যাস ধ্রুবক। তো দেখি এইখান থেকে আরো 10 মিনিট করা যাবে, দেন আবার জয়েন দিতে হবে আর কি। আচ্ছা, তো দেখো এইখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, দেখো কোন বিক্রিয়ায় 1/t বনাম লবকে গ্রাফ অঙ্কন করলে ঢাল পাওয়া যায় -75, বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি কত। তাইলে দেখো লবকে আর 1/t গ্রাফ, তাইলে এইটা হলো 1/t, আর এইটা হলো আমাদের লক্ষ্যে মানে এইটা। তাইলে গ্রাফটা এইভাবে ছিল, এইদিকে ছিল আমাদের লক্ষ্যে, আর এইদিকে ছিল আমাদের 1/t। গ্রাফটা ওয়ান কাইন্ডস অফ এইরকম ছিল। যদি এইরকম থাকে তাহলে আমাদের ঢাল, তাইলে এই সমীকরণের ঢালটা আমরা লিখতে পারি মাইনাস ইএ বাই হইল 2.303 আর। তো এইটা সমানই দেয়া আছে কত, -75। তাইলে এখন আমরা লিখতে পারি ই এ সমান লিখতে পারি 75 ইন্টু 2.303 আর। এই আর এর মানটা বসিয়ে দিবা, তাইলেই কিন্তু আনসারটা চলে আসবে। আর এর মান হইল 8.314। সো সক্রিয়ণ শক্তিটা আমাদের চলে আসবে। তো বুঝলাম। এখন আসো প্রভাবক অনুঘটক, এই জিনিসটা নিয়ে সর্বপ্রথম ধারণা দিছিলেন আমাদের বিজ্ঞানী বার্জেলিয়াস, ঠিক আছে, বা আবিষ্কার করছেন বলা যায়। এখন দেখো প্রভাবকের কিছু ডেফিনেশন আছে বইতে দেখবা, অটো প্রভাবক, স্বপ্রভাবক, ঠিক আছে না, ওই থিওরিটা একটু কাইন্ডলি পড়ে নিবা। তারপর কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং তার অপটিমাম তাপমাত্রা ও চাপ দেওয়া আছে, যেমন স্পর্শ পদ্ধতিতে আমরা সালফিউরিক অ্যাসিড উৎপাদন, হেবারবস প্রণালীতে আমাদের অ্যামোনিয়া উৎপাদন, তারপর মিথানল উৎপাদন, ঠিক আছে না, এইগুলো আছে আমার। এবং দেখো হেবারবস প্রণালীতে বা হেবার পদ্ধতিতে আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হিসাবে মানে উৎপাদন করতে কোন প্রভাবক ইউজ করা হয়, আমাদের আয়রন এবং তোমার কি মলিব্রোডেনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। এবং এইটা কোন ধরনের বিক্রিয়া, এইটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার অপটিমাম টেম্পারেচার কত, 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং চাপ হলো 200 atm। সো এইভাবে বাকি যেগুলো আছে এইগুলো একটু দেখে নিই। এখন আসি আমাদের সাম্য ধ্রুবক কেপি কেসি। সো ইন্টারমিডিয়েটে আমরা এইগুলা পড়তে পড়তে থামা থামা করে ফেলছি, ঠিক আছে না। সো এইগুলা আমাদের খুব পরিচিত একটা টাইপ, ঠিক আছে।
তো আমাদের টাইম আছে 7 মিনিট, 7 মিনিটে আশা করতে পারি শেষ করে ফেলবো। আচ্ছা, তাহলে কেসি, কেসি জিনিসটা কি? কেসি হইলো উৎপাদের মূলার ঘনমাত্রার গুণফল বাই হইলো বিক্রিয়কের মূলার ঘনমাত্রার গুণফল। ওকে, আর কেপি জিনিসটা কি? কেপি জিনিসটা হলো উৎপাদের আংশিক চাপের গুণফল বাই হলো বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তখন দেখো আংশিক চাপ জিনিসটা কি? আংশিক চাপ জিনিসটা হইলো আমাদের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাইলে এখন আসো মূল ভগ্নাংশ জিনিসটা কি? মূল ভগ্নাংশ জিনিসটা হইলো আমাদের উপাদানের মূল সংখ্যা বাই হইলো বিক্রিয়কের মানে মোট মূল সংখ্যা, কোন একটা বিক্রিয়ার মোট মূল সংখ্যা। হোপফুলি এই জিনিসটা আমরা বুঝি নাই, তো একটু ক্লিয়ার করি। একটা বিক্রিয়া লিখি এ প্লাস বি বাই হইল সি প্লাস ডি। ও বাই দা হয় এইগুলা কিন্তু উভমুখী সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায়। আমি এক মুখে রিয়াকশন দিছি তো, তো তোমাদের বেজাল লাগতে পারে এই সাম্যাবস্থা। তাইলে দেখো আমাদের ইনিশিয়াল আমাদের সাম্যাবস্থায় আমি বলে ফেলি। সাম্যাবস্থায় এটা ধরো আছে তোমার এ মূল, এইটা আছে তোমার বি মূল, এইটা আছে তোমার সি মূল, এইটা আছে তোমার ডি মূল। তাহলে এখানে মোট মূল সংখ্যা কত হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মোট মূল। একটুকু বুঝতে পারছি, মোট মূল এইটা হবে। এখন ধরো তুমি কার আংশিক চাপ মূল ভগ্নাংশ বের করবা, সাপোজ ধরো তুমি সি এর মূল ভগ্নাংশ বের করবা, তাহলে সি এর মূল ভগ্নাংশ এক্স সি সমান, তাহলে কি লিখতে পারি? সি এর উপাদানের মূল সংখ্যা কত দেওয়া আছে? সাম্যাবস্থায় সি দেওয়া আছে, আর মোট মূল কত দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এইটাই হইব এই বিক্রিয়ার ক্ষেত্রে, এখানে যে আমি এক্সাম্পল হিসেবে যে বিক্রিয়াটা নিচ্ছি, এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার মূল ভগ্নাংশ। তো হোপফুলি এই জিনিসটা আমরা বুঝছি। কোনো ডাউট আছে কারো? ওকে, এখন আসি আমরা কেপিকেসির রিলেশনশিপ। কেপিকেসির সম্পর্ক আমরা কি জানি? আমরা জানি কেপি সমান আমরা লিখতে পারি কেসি ইন্টু আরটি ডেলেন। এই ডেলেন জিনিসটা কি? উৎপাদের মূল মাইনাস বিক্রিয়কের মূল, বিক্রিয়কের মূল। এইটা হইলো আমাদের কাঙ্ক্ষিত ডেলেন। আচ্ছা, আর এর পরিচয় কি আর এর পরিচয় কি এইগুলো আমরা জানি। এখন আসো কেপির ইউনিট। কেপির ইউনিট, কেপি তাহলে কার সাথে রিলেটেড? কেপি হলো চাপের সাথে রিলেটেড। তাহলে কেপির ইউনিট লিখতে পারো এটিএম টু দি পাওয়ার কি? ডেলেন। ডেলেনটা তো আর আমরা বুঝলাম, এটা করলে যেটা আসবে সেটা হলো কেপির ইউনিট। কেসি, কেসি কার সাথে রিলেটেড? কেসি হলো আমাদের ঘনমাত্রার সাথে রিলেটেড, তাহলে মোল পার লিটার ডেলেন। বুঝতে পারছি? তাইলে এবং কেপি কেসির মান কখন সমান হবে? যদি ডেলেনের মান 0 হয় তাহলে কেপি ইজ ইকুয়াল কেসি। ডেলেন যদি 0 হয় তাহলে কেপি ইজ ইকুয়াল কেসি, তখন কেপি কেসি একক বিহীন। একক বিহীন। আচ্ছা, এখন দেখি আমরা একটা ম্যাথ প্রবলেম আছে যে কোন বিক্রিয়ার ডেলেন হইল হাফ, কত কেলভিন তাপমাত্রায় কেপি কেসির 8 গুণ হবে? কত কেলভিন তাপমাত্রায় কেপি কেসির 8 গুণ হবে? ইউনিট নরমালি নাই, এক্সামে যদি আসে তাহলে বুঝবো কেমনে। এককের মান এই সূত্র থেকে বের করে দিব নাকি? আচ্ছা ফাইন, নরমালি কেপিকেসির ইউনিট নাই, ফাইন, বাট তোমাকে প্রশ্ন যেটা করবে, করবে একটা বিক্রিয়া দিবে, দিয়ে বলবে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেপির একক কত, বা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেসির একক কত। তুমি কিন্তু এইচএসসির যে আমাদের যে সিকিউ টাইপের প্রশ্ন যে আছে, ওই সিকিউ টাইপের প্রশ্ন তো তোমাকে দিবে না, তোমাকে প্রশ্নই দিবে ওই কেপির একক কত, কেসির একক কত। বুঝতে পারছি? নর্মালি তোমাকে কেপি কেসি এইভাবে নির্ণয় করার জন্য দিবেন। বুঝতে পারছি, এজন্যই এইটা নিয়ে পেন খাইতে হইব না, তোমাকে প্রশ্নই বলে দিবে যে কেপির একক নির্ণয়। আচ্ছা, এখন আমরা দেখি যে ডেলেনের মান হইল হাফ, ফলে আমাদের বলছে কত কেলভিন তাপমাত্রায় কেপি কেসি এর 8 গুণ হবে। তাইলে আমরা জানি কেপি সমান আমরা জানি কি? কেসি আরটি ডেলেন। আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি বের করব? টেম্পারেচারটা বের করব। কোন ইউনিটে বলছে? কেলভিন ইউনিটে বলছে। তাইলে কেপি বলছে কি? কেসির 8 গুণ। তাইলে কেপি সমান আমরা লিখতে পারি 8 কেসি। তাইলে আমি যে কেপির জায়গায় 8 কেসি বসিয়ে দিলাম,
RT del N। তাহলে এই কেসি কাটা, তাহলে আমার চলে হইল কি RT is equal RT del N, del N এর মান হাফ, আর এর মান আমরা জানি 8.314, আর এখানে তো 8 দেওয়া আছে, এইখান থেকে কাইন্ডলি কষ্ট করে তোমরা টির মান বের করে ফেলো। এই দেখো যে এসটিপি তে নিচের বিক্রিয়ায় কেসির মান এত হলে কেপি এর মান কত, তাইলে এইখানে দেখো কেপি সমান আমরা লিখতে পারি কি কেসি RT del N। ওকে, এসটিপি তে বলছে কিন্তু, তাইলে টি এর মান আমরা জানি, এসটিপির ক্ষেত্রে টি এর মান কত হয় এটা বসাইবা। আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে del N এর মান কত? এই বিক্রিয়ার ক্ষেত্রে del N এর মান হলো উৎপাদ মাইনাস হলো বিক্রিয়ক, অর্থাৎ -2। বুঝতে পারছি? এখন তোমাকে এই প্রশ্নটাই যদি বলতো উক্ত বিক্রিয়ায় তোমার কেসির একক কত, উক্ত বিক্রিয়ায় কেসির একক কত, এইখান থেকে যদি এই প্রশ্নটা দিয়ে বলতো যে কেসির একক কত, তাহলে জিনিসটা কিভাবে হইতো যে মোল পার লিটার ইনভার্স 2, দ্যাটস ওয়াই লিটার স্কয়ার মোল ইনভার্স 2। হোপফুলি সৃজনী তোমার আনসার পাইছো। এখন আসি পানির আয়নিক গুণফল। আচ্ছা, ক্লাসটা শেষ হয়ে যাবে, আবার একটু জয়েন দিও, ঠিক আছে? আর 1 মিনিটের কম সময় আছে। আচ্ছা, পানির আয়নিক গুণফল আমরা জানি কি KW সমান লিখতে পারে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাই হইল ইনটু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। এই দুইটা আয়নের ঘনমাত্রা গুণফলকেই বলা হয় পানির আয়নিক গুণফল। এবং এইটা মাথায় রাখবা যে 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত, এটা বের করে রাখবা। এটা মেবি 10^14, ঠিক আছে? 1 × 10^14। তাহলে 25°C টেম্পারেচারে পানির আয়নিক গুণফলের মান হলো 1 × 10^14। এজন্যই বিশুদ্ধ পানির পিএইচ হয় 7, বিশুদ্ধ পানির পিএইচ হয় 7। বুঝতে পারছি? ইয়েস, 10^14। আচ্ছা, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আচ্ছা, এই যে বিয়োজন ধ্রুবক এইগুলা কিন্তু লঘু অ্যাসিডের। অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে Ka ইজ ইকুয়াল দেওয়া আছে কি আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা। আলফা হইল বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। আর আমাদের সির পরিচয়টা কি? সির পরিচয়টা হলো ইনিশিয়াল ঘনমাত্রা, প্রারম্ভিক বা ইনিশিয়াল ঘনমাত্রা, প্রারম্ভিক মাত্রা। আচ্ছা, আর কে, এই কে এর পরিচয়টা কি? কে এর পরিচয়টা হলো আমাদের সেই বিয়োজন ধ্রুবক। ওকে, তো অ্যাসিডের সময় আসছে কি কে, আর ক্ষারের সময় আসবে কেবি। ঠিক আছে, অ্যাসিডের সময় কে আসছে, ক্ষারের সময় আসবে আমাদের কেবি। ফাইন। দেন আসো অসওয়াল্ড আমাদের দ্রবণ লঘুকরণে একটা সূত্র দিছিলেন, মানে ক্ষারীয় দ্রবণ আর অম্লীয় দ্রবণ, লঘু দ্রবণের ক্ষেত্রে, ঠিক আছে? এজন্য এটা লঘুকরণ সূত্র আর কি। উনি কি বলছেন যে কোন অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রাটা হয় তার প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা এরকম, কোন লঘু দ্রবণের মানে কোন লঘু অম্ল বা ক্ষারের, ঠিক আছে, বিয়োজন মাত্রাটা তার প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইটাই হলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এখন আসো আমরা কোনো একটা লঘু দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বার করার ফর্মুলা কিভাবে পাইব। তো যদি এটা অম্ল হয়, যদি অম্ল থাকে তাহলে তো ডিরেক্ট আমরা হাইড্রোজেন আয়ন পাইলাম। আর যদি এইটা অম্ল না হয়ে ক্ষার হয় তাহলে সেটা হবে হাইড্রোক্সাইড আয়ন। ঠিক আছে, তাহলে অ্যাসিড এবং ক্ষার ডিফারেন্স, এইখানে আর কোনো ডিফারেন্স নাই। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান আমরা লিখতে পারি কি আলফা সি লিখতে পারি। তাহলে আলফা তো আমরা জানি ওই অ্যাসিডের বিয়োজন মাত্রা, আর সি কি তার প্রারম্ভিক ঘনমাত্রা। আর এইটা কি আমাদের কে হইল গে কি তোমার ওই যে হার ধ্রুবক আর কি, বা বিয়োজন ধ্রুবক। আর সি তো আমরা জানি রুট কেস। আচ্ছা, এইখানে দেখো আমাদের একটু পরে ম্যাথ করতে কাজে লাগবে এই ফর্মুলা গুলা। কোন একটা দ্রবণের পিএইচ বলতে কি বোঝায় যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, পিওইচ বলতে কি বোঝায় মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, পিকে বলতে কি বোঝায় মাইনাস লগ অফ কে, তারপর পিকেবি বলতে কি বোঝায় মাইনাস লগ অফ কেবি, আর পিএইচ। এই জিনিসটা একটু মাথায় রাখবা, কোনো একটা দ্রবণের যদি পিএইচ এক্স দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কিভাবে বের করতে পারি, 10^x। এই জন্য 10 হইল, 10 হয়েছে খুব সহজ, কারণ আমরা জানি পিএইচ সমান হইল হাইড্রোজেন আয়নের ঋণাত্মক 10 ভিত্তিক লগারিদম, অর্থাৎ এইখানে লগের বেস হইল 10, এজন্য এখানে 10 আসছে। তো এই জিনিসটা আমরা বুঝছি। তো চলো আমরা ম্যাথ করি, ম্যাথের উপরে কোনো কিচ্ছু
তো ম্যাথ কি বলছে যে কোনো পাত্রে 14 ml 0.1 মোলার এই যে একটা অম্ল আছে, দ্রবণের পিএইচ কত আর কে এর মান দেয়া আছে। ওকে, তাইলে এখন আমরা কি বের করব, যে পিএইচটা বের করব। পিএইচ বের করতে যেন আমাদের কি লাগে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা লাগবে। তো এখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করব। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ফর্মুলাটা আমরা কি শিখছি, দেখো এইখানে তোমার কি দেওয়া আছে, প্রাথমিক ঘনমাত্রা সি দেওয়া আছে, আর তোমার কি দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে। তাইলে আমরা এই রিলেশনটা অ্যাপ্লাই করিলাই, কে। আচ্ছা, তাহলে এখানে তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পেয়ে গেছো। তাহলে তোমার এখন পিএইচ, তাহলে পিএইচ সমান আমি কি লিখতে পারি, মাইনাস লগ অফ দেন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো আমরা এইটা দেখছিলাম। তাহলে মানগুলো বসিয়ে দাও। সির মান হইলো 0.1, আর কে এর মান হইলো 1.8 ইন্টু 10^5। আর এখানে যে নিজের 14 ml দিছে না, এটা জাস্ট ডাউটের জন্য দিছে, এটা কোনো কাজেই আসবে না। তারপরে আসি যে 1% সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত। তাহলে আমরা সবাই পরিমাণগত রসায়ন ক্লাস করছি না? সো এখন আমাকে বলুন তো 1% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? খুব দ্রুততার সাথে বলুন, 1% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? 1% সালফিউরিক অ্যাসিড সমান কত মোলার? ওকে, ফাইন, তোমরা কোনটাই কাজের নাই, অকাজের। আচ্ছা, 1% সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? 0.1। 1% সালফিউরিক অ্যাসিডের পিএইচ এইটা, কত মোলার এইটা? 1% সালফিউরিক অ্যাসিড বলতে কি বোঝায় সেটা আগে বলো। দেখো এইটার ফর্মুলা আসলে এইভাবে, 10x পাই হইল m। তাহলে 10x এর মান হইলো 1, আর সালফিউরিক অ্যাসিডের ইয়ে হতো 98। পারি আরে, পড়াশোনা কর। এটা যদি 0.1 মোলার হয় তাহলে তো আর হয়েছিলি। তো যাই হোক, তো এইটা পাইবো আমরা কি, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। আমার লাগবে পিএইচ, লাগবে কার ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা। এটা কিন্তু স্ট্রং অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড এর বিয়োজন যদি আমরা দেখি, তাহলে এইটা হবে 2 হাইড্রোজেন প্লাস সালফেট। তো এখানে দুইটা হাইড্রোজেন হয়েছে না, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হলো 2 মোল এইটা। আচ্ছা, তাইলে এখন আমি পিএইচ বের করতে পারি কিভাবে, দেখো পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাইলে এইখানে এই ঘনমাত্রাটাই বসাবো, বাট তাকে আমি 2 দ্বারা গুণ করব, কারণ এই যে দুইটা হাইড্রোজেন আছে। 2 × 10/98। আগে যে মাইনাস, আচ্ছা যদি এইটা হয় তাহলে তো ফাইন। ওকে, যাই হোক, তাহলে 10 আমরা বুঝতে পারলাম, 10। তারপরে আসি যে 0.02 মোলার ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ, পিওএইচ দেওয়া আছে 12। তাইলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? তাহলে এইখানে দেয়া আছে কি, পিওএইচ। ওকে, তাইলে এইখান থেকে বের করতে হবে কি আমাদের পিএইচ। তাহলে এইখানে পিএইচ সমান আমি লিখতে পারি 14 মাইনাস পিওএইচ, দ্যাটস ওয়াই 2। তাইলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হবে আমার এক্স্যাক্টলি 10^2 তো দ্রবণের। আসো বাফার দ্রবণ। এই বাফার দ্রবণ কাকে বলে? তো বাফার দ্রবণ আমরা জানি কি, কোনো একটা দ্রবণে তুমি যদি সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যুক্ত করো, তাইলে ওই দ্রবণের পিএইচ মানের যদি কোনো পরিবর্তন না হয় বা অপরিবর্তিত থাকে, তাইলে সেই দ্রবণটাকেই বলা হয় আমাদের বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ দুই ধরনের আছে, একটা হলো অম্লীয় বাফার দ্রবণ, আর একটা হলো ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে, যে কোনো মৃদু অম্ল এবং সেই অম্ল থেকে উৎপন্ন লবণ, এই দুইটার যে দ্রবণ তাকে বলা হয় অম্লীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ কাকে বলে, কোনো একটা মৃদু ক্ষার এবং
তার থেকে উৎপন্ন যে লবণ সেটাকে বলা হয় ক্ষারীয় বাফার দ্রবণ। আচ্ছা, আর আমাদের যে আমাদের ব্লাডের যে বাফার ক্রিয়াটা সেটা হলো বাইকার্বনিক বাফার ক্রিয়া। ঠিক আছে, বাইকার্বনিক বাফার ক্রিয়া হলো মানুষের রক্তের বাফার ক্রিয়াটা হয় বাইকার্বনিকের কারণে, বাইকার্বনিক অ্যাসিড আর কি। ওকে, বা কার্বনিক অ্যাসিড যাই হোক। তো এই দেখো এখন বাফার দ্রবণের পিএইচ বার করার ফর্মুলাটা কি? বাফার দ্রবণের পিএইচ বার করার ফর্মুলা হলো পিএইচ ইজ ইকুয়াল পিকে প্লাস লগ লবণ বাই হইল অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা পিএইচ। এখন যদি ক্ষারের ডাটা দিত তাইলে সেটা বের হইতো পিওএইচ পিকেভি প্লাস লগ অফ সল্ট বাই বেস। ফাইন। আচ্ছা, তাহলে আমরা পিএইচ বের করার ফর্মুলাটা বুঝলাম। এখন দেখো এখানে লবণ বা অ্যাসিড যে বললাম সেটা আচ্ছা একটু স্লাইড দেখলেই তোমরা পরে বুঝতে পারবা, আর না বলে। এখন দেখো এইখানে যে ম্যাথটা আছে যে কোনো অম্লীয় বাফার দ্রবণে লবণ ও অ্যাসিডের ঘনমাত্রার অনুপাত 2 হলে ওই বাফার দ্রবণের পিএইচ কত? তাহলে আমাকে কি বলছে, লবণ এবং অ্যাসিডের ঘনমাত্রার অনুপাত 2, তাহলে ওই বাফার দ্রবণের পিএইচ কত আর কে এর মানটা দেওয়া আছে। তাহলে তোমাকে দেখো এইখানে সল্ট বাই অ্যাসিড এর রেশিওটা দেওয়া আছে 2, তাহলে তোমাকে পিএইচ বের করার কথা বলছে। তাহলে পিএইচ সমান আমরা জানি কি, পিকেএ প্লাস লগ অফ লবণ বাই অ্যাসিড। ওকে, পিকেএ। আচ্ছা, তাহলে মাইনাস লগ অফ কে, তার মানে 1.8 ইন্টু 10⁻⁶। সো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লবণ এবং এইটার রেশিও কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে বসাবা আনসার চলে আসবে। ওকে, এটা বোঝা গেল তাইলে? বুঝতে পারছি। বুঝছি। ওকে, এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সংগঠন তাপমাত্রা অর্থাৎ এনথালপি, যেটা তোমার এইচএসসি শর্ট সিলেবাসে ছিল না। শর্ট সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাসে নাই, বাট সেকে আসতে পারে। আসতে পারে। তো সেটা হলো কি সংগঠন তাপ, দহন তাপ, এইগুলা। এবং আমার কাছে মনে হয় যে এটা আসারও পসিবিলিটি বেশি। আচ্ছা, তাহলে দহন তাপ কারে হয়? যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপের কোন পদার্থের এক মোলকে, ইম্পর্টেন্ট একটা নোট, যে এক মোলকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করতে যে তাপ নির্গত হয় তাকে ওই পদার্থের দহন তাপ বলে। অর্থাৎ তুমি এক মোল অক্সিজেনের উপস্থিতিতে মানে কোনো একটা পদার্থের এক মোলরে তুমি যদি অক্সিজেনের উপস্থিতিতে জারিত করতে যে তাপটা লাগে সেটাই হলো আমাদের ওই বিক্রিয়ার দহন তাপ। এখানে দেখো আমি দুইটা এক্সাম্পল নিচ্ছি। একটা হলো হাইড্রোজেন গ্যাস, 2 মোল হাইড্রোজেন গ্যাস অক্সিজেনের উপস্থিতিতে তুমি যদি বিক্রিয়া ঘটাও তাইলে তুমি এই তাপটা নির্গত হবে। তাহলে এই বিক্রিয়ার দহন তাপটা কত? তাহলে কি এইটাকে তুমি দহন তাপ হিসেবে নিবা? অবভিয়াসলি না, এটা বিক্রিয়া তাপ বলতে পারো। ঠিক আছে, নট দহন তাপ। দহন তাপ কোন সময় হবে, কখন আমরা বিক্রিয়া তাপটাকে দহন তাপ বলবো? যখন সেটা ওই পদার্থের 1 মোলের জন্য হবে। তাহলে এখানে 2 মোলের জন্য তুমি বিক্রিয়া তাপ পাইছো কত, -440। তাহলে 1 মোলের জন্য কতটুকু পাইবা, 440 বাই হলো 2। তাইলে এইখানে হাইড্রোজেনের দহন তাপ হবে 220 কিলোজুল পার মোল। তো আমি আমার জিনিসটা থেকে ক্লিয়ার? ওকে, ফাইন। এখন চলো আমরা একটা র্যান্ডম একটা বিক্রিয়া, এইটা বলা যায় আমি নোট করছিলাম আমার ইন্টারমিডিয়েট লাইফে, যে আমার ভেজাল লাগতো আর কি। তো দেখি এখানে একটা পরমাণু নিলাম যার অনুসংখ্যা হইলো 8 এবং আমাদের 2 মোল অক্সিজেন আছে আর যৌগটা হইছে এইটা। তাইলে এবং এর বিক্রিয়া তাপ দেওয়া আছে -x, তাহলে এর দহন তাপ কত?
তাহলে দহন তাপ দেখো, তোমার অক্সিজেন কত মোল আছে ডাজন্ট ম্যাটার, এটা কত মোল উৎপন্ন হয়েছে এইটাও ম্যাটার করে না। ম্যাটার করে যার তুমি দহন তাপ বের করবা তার পূর্বে কি দেয়া আছে, অর্থাৎ তার মূল সংখ্যা কত। তাইলে যে তাপটা দেয়া থাকবে বিক্রিয়া তাপ, ওই বিক্রিয়া তাপকে তার মূল সংখ্যা দ্বারা ভাগ করে ফেলবা। তাহলে এটা হলো x/8। ওকে, দহন তাপের পরেই আমাদের যে জিনিসটা হইলো সেটা হলো সংগঠন তাপ, ফরমেশন এনথালপি বা ফরমেশন হিট। আচ্ছা, সংগঠন তাপ কাকে বলে? তো কোনো পদার্থের, এইটাই ইম্পর্টেন্ট, এক মূল কে তার উপাদান মূল সমূহ হতে যৌগ তৈরি করতে যে তাপ শক্তি নির্গত হয়। আচ্ছা, এখানে বলাই বাহুল্য, বলতে ভুলে গেছি, দহন তাপ হয় বিক্রিয়ক কোনো পদার্থের, আর সংগঠন তাপ হয় উৎপাদ পদার্থের। ঠিক আছে, তাইলে বিক্রিয়কে যদি থাকে তাইলেই সেটা দহন তাপ হবে, আর যদি উৎপাদের এক্সপেক্ট করো তাইলে সেটা হবে সংগঠন তাপ। তো সেম একটা বিক্রিয়া, প্রথম যে বিক্রিয়াটা নিছিলাম, যে দুই অণু হাইড্রোজেন এক অণু অক্সিজেন বিক্রিয়া করে দুই অণু পানি উৎপন্ন করে, এবং এই বিক্রিয়ার তোমার বিক্রিয়া তাপ দেওয়া আছে -440। তাহলে এখন যদি বলে পানি তোমার কি দহন তাপ, সরি সংগঠন তাপ কত, তাইলে পানির সংগঠন তাপ পানি বিক্রিয়া তাপ হবে, যেহেতু পানি 2 মোল আছে কিন্তু আমাদের ক্ষেত্রে দেখছিলাম 1 মোলের জন্য দরকার, তাইলে হবে -440/2, তাইলে 220। ওকে, তাহলে সেম ভাবে ওই আগে যেরকম একটা বিক্রিয়া নিছিলাম এখানেও একটা বিক্রিয়া নিচ্ছি। তো এখানে বলছি ধরো A2 দেওয়া আছে আর 3B2 দেওয়া আছে, সরি 3 দেওয়া আছে, এবং বিক্রিয়া করেও তৈরি হয় 2AB3। ফাইন, তাহলে এই বিক্রিয়া তোমাকে বলছে AB3 বা এই বিক্রিয়ার সংগঠন তাপ কত। তাহলে বিক্রিয়া তাপ দেওয়া আছে কত আমাদের -x, তাহলে সংগঠন তাপটা হবে -x/2, কারণ এইখানে উৎপাদের মূল সংখ্যা হলো 2 এবং সংগঠন তাপ আমরা জানি হয় উৎপাদের এক্সপেক্টেড। তাহলে এখানে আমি সাইড নোট হিসেবে লেখা দেই, সংগঠন তাপ হয় কার, উৎপাদের, উৎপাদের। আচ্ছা, আর দহন তাপ কার হয়, বিক্রিয়কের। আচ্ছা, এখন আসো বন্ধন শক্তি। তো বন্ধন শক্তি আমরা এটা 9-10 সিলেবাস হয়েছিল, তবু আমরা দেখি বন্ধন শক্তি বা বিক্রিয়াতাপ জিনিসটা কি, এই যে একটু আগেই বিক্রিয়াতাপ, বিক্রিয়াতাপ আমি বলছি। তো বিক্রিয়াতাপ হলো বিক্রিয়কের বন্ধন ভাঙার মোট শক্তি আর উৎপাদের বন্ধন গড়ার মোট শক্তি। এখন আসি আমাদের লেবইসি এবং ল্যাপ্লাসের একটা সূত্র আছে। আচ্ছা, এই সূত্রগুলো একটু দেখে নিবা, যেহেতু স্লাইড দিব ওই স্লাইডে দেখে নিবা, এখন আর এই সূত্র নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তারপর হেসের সূত্র আছে, দেখে নিবা। আচ্ছা, ওকে, তাইলে এই যে আমরা এত যাবৎকাল এত বকার বক বক করলাম, তো তার একটা ফিডব্যাক দরকার। তো ফিডব্যাক হিসেবে আমি এখন কিছু ইউনিক ম্যাথ রাখছি, একটা ম্যাথ থেকে আসছে। আচ্ছা, CH4 এর দহন তাপ এত দেওয়া আছে, তাইলে এটা দহন তাপ দেওয়া আছে, তাইলে বলছে এত তাপ উৎপন্ন করতে কত গ্রাম মিথেনের প্রয়োজন হবে। বোঝা গেল? তাহলে এটা আমরা কেমনে করতে পারি, তাহলে দেখি আমরা। তাহলে আগে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে, দহন তাপ CH4 + O2, তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড আর পানি। কয় মোল পানি উৎপন্ন হবে, 2 মোল, সাইডটা হয়ে যাবে, অক্সিজেন আছে কয় মোল, 2 মোল, 4 মোল। এই হইলো কাহিনী। তাইলে এখন দেখি আমাদের যে এখানে কি বলছে, প্রশ্ন বলছে কত গ্রাম মিথেনের প্রয়োজন হবে। তাইলে আমরা দেখি এখানে, আচ্ছা, তাহলে তার দহন তাপ তো দেওয়া আছে, যে ΔH বলো 800 কিলোজুল/মোল। এখন তোমাকে বলছে কত জুল তাপ উৎপন্ন করতে, এত জুল তাপ উৎপন্ন করতে। তাইলে আমরা যদি দেখি মিথেন গ্যাসের, তাইলে ভর কত দেখবো আমরা, কত গ্রাম মিথেনের প্রয়োজন। তাহলে এখানে দেখো, তুমি 16 গ্রামে তৈরি করতে পারে কতটুকু, এত। তাইলে আমরা এখন এইটাকে ঐকিক নিয়মের মতো করব, যে 890.3 কিলোজুল/মোল তাপ উৎপন্ন হয় তোমার কত, 16 গ্রামের জন্য। তাইলে সেম কাজ, 1335.45 কিলোজুল মোল
তাপ উৎপন্ন হবে কত গ্রামের জন্য? যে 16 × 1335.45 পাই হইল 800। আচ্ছা, এইটা কি আমি ঠিক লিখছি? হ্যাঁ, ঠিক লিখছি। তো আমরা বুঝতে পারলাম কত গ্রাম মিথেনের প্রয়োজন হবে। তাইলে যদি এটা পারি আমরা, তো আজকের মতো আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা ক্লোজ। রাসায়নিক পরিবর্তন ক্লোজ। আগামীকাল পরীক্ষা। পারিয়া পরীক্ষা দিস। কালকে তো আর এক্সকিউজ দেখাইতে পারত না, ঘুম আইছে বা ইয়ে আইছে। আগামীকাল পরীক্ষা 11:30 হতে কয়টা? 3টা, বিকাল 3টে। সো এইখানে কারো কোনো এক্সকিউজ আশা করি থাকবে না, ঘুমের এক্সকিউজ দিতে পারছি। তো আজকে আর তাহুক, ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ সহকারে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।